গল্পের শুরুতেই আমরা ইডেন নামের একটি ছেলেকে দেখি, যে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার ঘুমটা ভেঙে যায়। সে শব্দ শুনে ইডেন ভীষণই ঘাবড়ে যায় এবং সরাসরি দরজার ছোট্ট ফুটো দিয়ে বাহিরে উকি দেয়, কিন্তু বাহিরে কেউই ছিল না। এরপর ইডেন এসে টিভি চালু করে, কিন্তু টিভিতে কোনো সিগন্যালই আসছিল না। স্ক্রিনে একটা এমার্জেন্সি ওয়ার্নিং চলছিল। এটা দেখে ইডেনের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, হঠাৎ সিগন্যাল গেল কিভাবে, আর এই জরুরি সতর্কবার্তা বা কেন আসছে। সে এটা ভাবতে ভাবতেই বাহির থেকে মানুষের তীব্র চিৎকারের শব্দ ভেসে আসতে লাগলো। সে সঙ্গে সঙ্গে জানালার দিকে ছুটে গেল, আর বারান্দায় পৌঁছাতেই তার বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। সে দেখলো মানুষজন এদিক ওদিক ছুটছে, যেন কোনো বড় বিপদ আসতে চলেছে। ইডেন কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই দেখলো পাশের বিল্ডিং এ একটি হেলিকপ্টার আছড়ে পড়ে ক্র্যাশ করেছে। এই দৃশ্য দেখে ইডেনের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেল। তখনই তার চোখে পড়ল নিচে ছোট্ট একটা মেয়ের দিকে, যে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে একা দাঁড়িয়েছিল। ইডেন মেয়েটিকে দেখে মানুষজনকে চিৎকার করে ওই বাচ্চাটাকে সাহায্য করতে বলল, কিন্তু পর মুহূর্তেই সেই ছোট্ট মেয়েটি আশেপাশের মানুষদের উপর হামলা করতে শুরু করলো এবং তাদেরই কামড়াতে লাগলো। এটা দেখে ইডেন বুঝে গেল মানুষগুলো জম্বিতে পরিণত হচ্ছে। ভয়ে ইডেন দ্রুত বারান্দা থেকে ভেতরে ঢুকে গেল। ঠিক সেই মুহূর্তে তার ঘরে একজন লোক এসে হাজির হলো। লোকটাকে দেখে ইডেন খুবই ভয় পেয়ে গেল, কারণ সে ভাবলো এটাও হয়তো জম্বি। আসলে লোকটা ছিল ইডেনের প্রতিবেশী। সে বলল, ভয় পেও না, আমি জম্বি না। সে জানালো তার সব বন্ধু জম্বি হয়ে গেছে এবং তারা একে অপরের উপরই হামলা করছে, কিন্তু সে কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে ইডেনের ঘরে ঢুকে পড়েছে। এরপর প্রতিবেশী ইডেনকে তার বাথরুমের কথা জিজ্ঞেস করলো। ইডেন তাকে বাথরুমের রাস্তা বলে দিল, কিন্তু সে যখন বাথরুমের দিকে যাচ্ছিল তখন ইডেনের নজর পড়ল তার ঘাড়ে। সেখানে জম্বির কামড়ের দাগ একেবারে স্পষ্ট। ইডেনও বুঝে গেল যে তার প্রতিবেশী খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে, তাই সে নিজেকে বাঁচাতে সে একটা ছুরি তুলে নিল। কিছুক্ষণ পরে প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে এলো। ইডেনের হাতে ছুরি থেকে সে বুঝে গেল ইডেন তাকে জম্বি ভেবে মেরে ফেলতে চাইছে। সে বলে উঠল, দেখো আমি কিন্তু জম্বি না। কিন্তু এই কথা বলতে না বলতে তার চোখ বদলে যেতে শুরু করলো, আর সেটা দেখে ইডেনও সবকিছুই বুঝে গেল যে তার প্রতিবেশীর উপর ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে। তখন সে তাকে বলল, আমার ঘর থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। অনিচ্ছা সত্ত্বেও ইডেনের প্রতিবেশী ঘর থেকে বেরিয়ে গেল। ইডেন দরজা ফুটো দিয়ে দেখলো বাহিরে থাকা জম্বিগুলো তার প্রতিবেশীর উপর ঝাঁপিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে ইডেন ভীষণই ঘাবড়ে গেল এবং খুব দ্রুত দরজা ভালো করে বন্ধ করে দিল। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি একটু শান্ত হলো, তখন সে নিউজ রিপোর্ট শুনতে লাগলো। সেখানে এই সংক্রমণের বিষয় বলা হচ্ছিল। রিপোর্টার জানালো যে এই ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে, তাই যারা এখনো সংক্রমিত হননি তাদের উচিত বাহিরে একদমই না বেরিয়ে ঘরে সব জানালা বন্ধ করে ভেতরে থাকা। ইডেন তখন পরিবারকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু সব লাইনই ব্যস্ত। মেসেজ বক্স চেক করতেই বাবা মায়ের কয়েকটা মেসেজ এসে গেল। তারা লিখেছিল, পুরো শহরে জম্বি ছড়িয়ে পড়েছে, তাই তোমার কাছে পৌঁছাতে আমাদের একটু সময় লাগবে। ঘর থেকে একদমই বেরিয়েও না, আমাদের জন্য অপেক্ষা করো। এরপর সন্ধ্যা নেমে এলো। ইডেন বারান্দায় বসে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। পুরো শহর যেন এক শ্মশানে পরিণত হয়েছে, চারিদিকেই আগুন জ্বলছে। এসব দেখে ইডেন ভেতরেই ভেঙে পড়লো এবং ভাবতে লাগলো এই ভয়াবহ পরিস্থিতিতে সে একা কিভাবে বেঁচে থাকবে। এই কঠিন সময়ে টিকে থাকার জন্য ইডেন তার পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে ছোট ছোট অনুপ্রেরণামূলক নোট সাজিয়ে দিল, যেগুলো দেখলে সে সাহস পায়। ফাইনাল লিখলো ডে 1। ইডেন বুঝতে পারলো যে এই জম্বি ভাইরাস কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে, তাই সে ঘরের ভেতরেই নিজের জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করে নিল, যাতে যে কোনো বিপদের সময় সে প্রস্তুত থাকতে পারে। এভাবেই দিন কাটতে লাগলো। এক সপ্তাহ পেরিয়ে গেল। রাতে সে ল্যাপটপে নিজের একটা ভিডিও রেকর্ড করলো এই বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিনগুলো কেমন যাচ্ছে। পাশাপাশি বাবা মাকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু মোবাইলের সিগন্যালই কাজ করছিল না। সময়ের সাথে সাথে ইডেন একাকিত্বে ডুবে যেতে লাগলো। একদিন সে দেখলো তার বাসার কোনো কলে পানি আসছে না। এটা দেখে সে ভীষণই চিন্তায় পড়ে গেল। তার উপর খাবারও প্রায় শেষের দিকে, তাই সে অল্প অল্প করে খেয়ে কোনো রকমে দিন পার করতে লাগলো। জম্বিতে ভরা শহরের মাঝে ইডেন একা আটকে পড়েছিল। বাহিরের দুনিয়ায় কি চলছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। একদিন ইডেন ল্যাপটপে কিছু দেখছিল, হঠাৎ কারো সারা শব্দ পেল। সে দ্রুত নিজেকে বাঁচাতে একটা বেসবল ব্যাট তুলে নিল। তখনই দেখা গেল ছাদের ভেন্টিলেশনের পথ দিয়ে একটি সংক্রমিত মেয়ে তার অ্যাপার্টমেন্টে লাফিয়ে পড়লো। এটা দেখে ইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লো। মেয়েটি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল।
সুযোগ বুঝে ইডেন পেছন থেকে তার মাথায় আঘাত করলো। সেখানে তার মৃত্যু হলো। এরপর ইডেন দ্রুত একটা সার্ফবোর্ড নিয়ে সেই ভেন্টিলেশনের পথটি বন্ধ করে দিল, যাতে আর কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। এভাবেই দিন কাটতে লাগলো, আর ইডেন কোনো মতে বেঁচে থাকা লড়াই চালিয়ে যেতে লাগলো। একদিন সে ল্যাপটপে আরেকটা রেকর্ডিং শুনছিল। হঠাৎ ফোনের রিং বাজলো। দ্রুত ফোন তুলে দেখলো মায়ের একটা ভয়েস মেসেজ এসেছে। মা জানাচ্ছে, আমরা শহরের বেশ কাছে পৌঁছে গেছি, কয়েক ঘন্টার মধ্যেই তোমার কাছে পৌঁছে যাব। কিন্তু মা কথা শেষ করার আগে কিছু সংক্রমিত মানুষ তাদের ঘিরে ফেললো। মেসেজের সে কয়েক সেকেন্ডের ইডেন তার বাবা মায়ের আত্মচিৎকার শুনতে পেল। তারপর মেসেজ বন্ধ হয়ে গেল। এইটুকু শুনে ইডেন বুঝে গেল তার মা বাবা আর নেই। সে ভেঙে পড়ে কাঁদতে লাগলো, কারণ এখন বেঁচে থাকার আর কোনো কারণই তার কাছে ছিল না। সে একটা বেসবল ব্যাট হাতে নিয়ে এখান থেকে পালানোর পরিকল্পনা করলো। ঘরের বাহিরে বেরোতেই চারিদিকে অসংখ্য সংক্রমিত মানুষ দেখতে পেল। তখনই চোখ পড়লো তার প্রতিবেশীর দিকে। সে এখনো বেঁচে আছে, তবে ভীষণই আহত। এতটাই আহত যে ইডেনের উপর হামলা করার শক্তিও তার ছিল না। ইডেন বিল্ডিং থেকে বেরোনোর পথ খুঁজতে লাগলো, কিন্তু কোনো পথেই মিলল না, কারণ প্রতিটা জায়গায় জম্বি দাঁড়িয়েছিল। ইডেন বুঝে গেল এত এত জম্বি মানুষের মাঝ দিয়ে পার হয়ে যাওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সে আবার অ্যাপার্টমেন্টের দিকে ফিরে যেতেই একজন জম্বি তার উপরে হামলা করে বসলো। কোনো মতে নিজেকে বাঁচিয়ে সে ঘরে ঢুকে পড়ল এবং ফ্রিজটা দরজার সামনে ঠেলে দিল, যাতে বাহিরের কেউই দরজা ভেঙে ঢুকতে না পারে ভিতরে। অনিচ্ছা সত্ত্বেও ইডেনকে আবার ঘরেই বন্দি থাকতে হলো। কয়েক সপ্তাহ একা একা থেকে সে ভীষণ ভেঙে পড়েছিল। এই পরিস্থিতিতে বেঁচে থাকাটি তার কাছে সবচেয়ে বেশি কষ্টকর হয়ে উঠেছিল। ঠিক তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে গেল। এটা দেখে ইডেন আরো বেশি গভীর শকে চলে গেল। সে ভাবতে লাগলো এরপর কিভাবে বাঁচবো। না আছে খাবার পানি, না আছে সিগন্যাল, আর না আছে বিদ্যুৎ। এসব ভাবতে ভাবতে সে নিজেকে আরো বেশি একা অনুভব করতে শুরু করলো। এরপর ইডেন ল্যাপটপ চালু করে ভিডিও রেকর্ড করতে শুরু করলো। ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আজ ভাইরাস ছড়ানোর 42তম দিন। বেঁচে থাকার জন্য আমি সবই করছি, কিন্তু এখন আর পারছি না। গত 2 দিন ধরে আমি না খেয়ে আছি। এইভাবে ধুকো থেকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এরপর পুরো 42 দিন এই কঠিন পরিস্থিতিতে কাটানোর পর সে সব শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। এবং যখনই সে নিজেকে ফাঁসিতে ঝোলাতেই যাচ্ছিল, ঠিক তখনই তার চোখে পড়লো সামনের একটা বিল্ডিং এর একটা মেয়েকে। এতদিন পর একজন মানুষকে দেখে ইডেন একদমই অবাক হয়ে যায়, আর বেঁচে থাকার একটা নতুন আশাও তার মনে জেগে ওঠে। কিন্তু ঠিক তখনই তার পা চেয়ার থেকে পিছলে গেল এবং সে ছটফট করতে লাগলো। ভাগ্যক্রমে দড়িটা ছিঁড়ে গেল এবং ইডেনেরও প্রাণ বেঁচে গেল। এরপর সে দ্রুত জানালার কাছে গিয়ে মেয়েটিকে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। 42 দিন পর একজন জীবন্ত মানুষকে দেখে তার নিজের চোখে বিশ্বাসই হচ্ছিল না। মেয়েটিও ইডেনকে দেখে ফেললো, কিন্তু সে তাড়াতাড়ি জানালার পর্দা টেনে দিল, কারণ সে ভেবেছিল ইডেন একটা জম্বি। পরের দিন ইডেন আবার জানালার কাছে গেল এবং মেয়েটিকে আবারও দেখতে পেল। এবার মেয়েটি আবার জম্বি ভেবে লুকানোর আগে ইডেন একটা কাগজে বড় করে হাই লিখে হাত নাড়তে লাগলো। এটা দেখে মেয়েটি বুঝতেই পারলো ইডেন জম্বি নয়, ও সত্যিকারেরই মানুষ, এবং সেও ভীষণ খুশি হয়ে গেল। এরপর ইডেন কাগজে নিজের নাম লিখলো। মেয়েটিও জানালো তার নাম ইভা। ইভা জিজ্ঞেস করলো, তোমার কাছে কি খাবার পানি কিছু আছে? ইডেন জানালো খাবার নেই, তবে পানি প্রচুর আছে। এর কিছুক্ষণ পর ইভা দেখলো তার দরজার কাছে জম্বি এসে গেছে। সে পর্দা টেনে চলে যেতে লাগলো, কিন্তু যাওয়ার আগে ইডেন কাগজে লিখে জিজ্ঞেস করলো, কাল কি আবার এভাবেই কথা বলতে পারবে? ইভা হ্যাঁ বলে চলে গেল। রাতে ইডেনের প্রচন্ড খিদে পেল। কিছু না পেয়ে সে টুথপেস্ট খেয়ে রাত কাটালো। কিছুক্ষণ পরে জোরে বৃষ্টি শুরু হলো। ইডেন বাহিরে বাসন রেখে দিল বৃষ্টির পানি জমাতে, আর 42 দিন পর নিজেও একটু বৃষ্টির পানিতে গোসল করলো। এতদিনে তার দাড়িও অনেক বড় হয়ে গিয়েছিল, তাই সে দাড়ি কেটে পরিপাটি করে নিল। পরের দিন ইডেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মেয়েটির সামনে হাজির হলো। ইবা তাকে দেখেই পছন্দ করে ফেললো। ইডেন একটা বলে দড়ি বেঁধে ইবার অ্যাপার্টমেন্টের দিকে ছুরি দিল। ইবা সেটা ধরে ফেললো। এরপর ইডেন সেই দড়িতে দুটো পানির বোতল বেঁধে ইবার দিকে ঠেলে দিল, কিন্তু বোতল দুটো সামনের জালিতে জোরে ধাক্কা খেলো। সেই শব্দ নিচের একটা জম্বিও শুনে ফেললো এবং সে সরাসরি ইবার অ্যাপার্টমেন্টের দিকে উঠতে শুরু করলো। ইডেন জম্বিটাকে দেখে ফেললো এবং তার মনোযোগ সরাতে আরেকটা বোতল তুলে তার মাথায় ছুঁড়ে মারলো। জম্বিটা ইডেনকেও দেখে ফেললো এবং সে ভীষণ রেগে গেল। সে ইভাকে ছেড়ে ইডেনকে মারতে তার অ্যাপার্টমেন্টের দিকে উঠতে লাগলো। ইডেন দ্রুত বেসবল ব্যাট তুলে নিল, আর জম্বিটা যেই মাত্র উঠে আসছিল ইডেন এক আঘাতে তাকে শেষ করে দিল। কিছুক্ষণ পর রাত নামলো। রাতে ইডেনের ক্ষুধার অবস্থা শোচনীয় হয়ে উঠল। তারা সহ্য করার মতো ক্ষমতা ছিল না। যে কোনো
উপায়ে কিছু খাবার খুঁজতেই হবে। সে সিদ্ধান্ত নিল প্রতিবেশীর ঘরে গিয়ে খাবার খুঁজবে। অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে সামনে পড়লো প্রতিবেশীরই মরদেহ। ইডেন তার পকেট থেকে চেক করতেই পেল ঘরের চাবির গোছাটা। ঠিক তখনই কয়েকটা জম্বি আসার শব্দ তার কানের কাছে এসে পৌঁছালো। ইডেন এখন পুরোপুরি ফাঁদে পড়ে গেছে। পালানোরও কোনো উপায়ই ছিল না। তবে বুদ্ধি করে সে প্রতিবেশীর মৃতদেহের পাশেই শুয়ে পড়লো এবং মৃত্যুর ভান করতে শুরু করলো। এই কৌশল কাজও করলো। সব জম্বি তার উপর দিয়ে হেঁটে সামনের দিকে চলে গেল। এরপর ইডেন আস্তে আস্তে প্রতিবেশীর ঘরেই ঢুকে পড়লো। ঢুকতেই দেখলো সামনের বিছানায় একটি মেয়ে শুয়ে আছে। সে দূর থেকে মেয়েটির উপর একটা হেলমেট ফেলে দিল। দেখতে চাইলো সে জীবিত কিনা, কিন্তু হেলমেট লাগার পরও মেয়েটি নড়ল না। ইডেন বুঝে গেল সে মারা গেছে। সে সরাসরি রান্নাঘরে গেল। সেখানে কিছুটা খাবার পেল। পুরো ঘর তল্লাশি করতে গিয়ে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র সে পেয়ে গেল। সবকিছু একটা বস্তায় ভরে যখন সে বেরিয়ে যেতে যাচ্ছিল তখনই একটা জম্বি তার উপরে ঝাঁপিয়ে পড়লো। তাকে কামড় দেওয়ার আগেই ইডেন একটা টেবিল ল্যাম্প দিয়ে জম্বিটার মাথায় আঘাত করলো, কিন্তু সেই আঘাতে জম্বিটার বিশেষ কিছুই হলো না। সে আবারও ইডেনের উপরে হামলা করতে লাগলো। তখন ইডেন একটা আইস এক্স দিয়ে ওই জম্বিটাকে চিরতরে শেষ করে দিল। এরপর বাহিরে বেরিয়ে দেখলো সামনে অনেক জম্বি দাঁড়িয়ে। ইডেন সাবধানে তাদের এড়িয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়লো। ঘরে ঢুকেই দ্রুত কাপড় খুলে সারা শরীর পরীক্ষা করলো কোথাও জম্বি কামড়েছে কিনা, কিন্তু সম্পূর্ণ শরীরই নিরাপদ ছিল। এটা থেকে সে অনেকটা শান্তির নিঃশ্বাস ফেললো। এরপর প্রতিবেশীর ঘর থেকে আনা ব্যাগ খুলে দেখলো ভেতরে দুটি ওয়াকিটকি ছিল এবং সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল একটা ওয়াকিটকি ইভাকে দিয়ে দিবে, যাতে সে সরাসরি ওয়াকিটকি দিয়ে তার সাথে কথা বলতে পারে। এরপর নিজের কাপড় দিয়ে দড়ি বানিয়ে সে বারান্দা থেকে নিচে নামলো। মাটিতে পৌঁছে চুপচাপ এগিয়ে গেল। চারদিকে ছিল প্রচুর জম্বি। সুযোগ বুঝে একটা ওয়াকিটকি ইভার অ্যাপার্টমেন্টের ভিতরেই ছুড়ে দিল, কিন্তু ওয়াকিটকি পড়ার শব্দে জম্বিরা সতর্ক হয়ে গেল এবং ইডেনের পিছু নিল। ইডেন দ্রুত একটা বারান্দায় উঠে লুকিয়ে পড়লো। রাতের অন্ধকারে জম্বিগুলো তাকে দেখতেই পেল না এবং তারা চলে গেল। এরপর ইডেন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে এলো। পরের দিন ইভা ওয়াকিটকিতে ইডেনের সঙ্গে কথা বলতে শুরু করে। ইভার কণ্ঠ শুনে ইডেন ভীষণ খুশি হয়ে যায়। ইডেন জানালো সে গত 3 দিন ধরে কিছুই খায়নি, ক্ষুধায় অবস্থা খুবই খারাপ। ইভাও বলল সেও 2 দিন ধরে না খেয়ে আছে। এরপর দুজন অনেকক্ষণ কথা বলল। কথা বলতে বলতে রাত হয়ে গেল। ইভা বলল রাত হয়ে গেছে, আমি ঘুমোতে যাচ্ছি। এই বলে তারা কলটা কেটে দিল। ইডেন আর ক্ষুধা সহ্য করতে পারছিল না, তাই সে বিল্ডিং এর এক্সপ্লোর করে খাবার খোঁজার সিদ্ধান্ত নিল। বাথরুমের ভেন্টিলেশনের পথ খুলে সেদিকে দিয়ে প্রতিবেশীর ঘরে ঢুকে পড়ল। এগিয়ে যেতেই আরেকটা জম্বির মৃতদেহ দেখতে পেল। সম্ভবত অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল। এটা দেখে ইডেন ভয় পেয়ে গেল, তবুও সাহস করে এগিয়ে গিয়ে প্রতিবেশীর বাথরুমে পৌঁছালো। মাটিতে নামতেই দেখলো লম্বা একটা রক্তের দাগ। সেই দাগ অনুসরণ করে সামনের পর্দা সরালো, কিন্তু সেখানে কেউই নেই। ধীরে ধীরে পুরো ঘর খুঁজতে লাগলো। রান্নাঘরে পৌঁছে দেখলো প্রচুর খাবার। ইডেন ইভাকে ওয়াকিটকিতে জানালো আমি অনেক খাবার পেয়ে গেছি। এটা শুনে ইভা রেগে গেল, বলল আমাকে না জেনে তুমি কেন এই ঘরে ঢুকলে? এখানে তোমার জীবনের বিপদ হতে পারতো। ইডেন বলল চিন্তা করো না, এখানে কেউই নেই। তখন ইভা বলল আমিও তোমার কাছে আসতে চাই। ইডেন তাকে বোঝায় এখন এসো না, বিপদে পড়বে। আমি যখন এই ঘর থেকে বেরোবো তখন তোমাকে নিরাপদে আমার কাছে নিয়ে আসবো। ইভাও রাজি হলো এবং বলল নিজের যত্ন নিও। খাবার পেয়ে ইডেন নিজের অ্যাপার্টমেন্টের ফেরার কথা ভাবছিল, কিন্তু হঠাৎ চোখে পড়লো সামনের দেওয়ালে একটা বড় গর্তের দিকে। সে কাছে যেতে অনুভব করলো কেউ যেন আশেপাশে আছে। ইডেন পিছনে ফিরতে দেখলো একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে, হাতে একটা ধারালো বর্ষা। দুজনকে দেখে বুঝে গেল কেউই জম্বি নয়। এই বৃদ্ধটি অস্ত্র নামিয়ে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো? ইডেন উত্তর দিল আমি শুধু খাবার খুঁজতে এসেছিলাম। বৃদ্ধটি জিজ্ঞেস করলো ওয়াকিটকিতে কার সাথে কথা বলছিলে? ইডেন মিথ্যা বলল, একা একাই নিজেকে সাহস দিচ্ছিলাম। বৃদ্ধটি ইডেনের সাথে বেশ ভালো ব্যবহার করলো এবং বলল যত খুশি খাবার নিয়ে যাও। এরপর একটা থালায় ইডেনকে খাবার দিল। এতদিন ধরে না খেয়ে থাকায় ইডেন কিছু না ভেবে খেতে শুরু করলো। কিছুক্ষণ পর বৃদ্ধটি বলল আলমারি থেকে আমার জন্য একটা বোতল এনে দাও। ইডেন বোতল আনতে ঘুরতেই পেছন থেকে বৃদ্ধটি বেসবল ব্যাট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলো। ইডেন জ্ঞান হারিয়ে ফেললো। কিছু মিনিট পরে যখন ইডেনের জ্ঞান ফিরলো, হুঁশ আসার পরে সে নিজেকে একজন জম্বির মহিলার সামনে পায়। সে একটা জঙ্গলি শিকলে বাঁধা ছিল। ভয়ে আতঙ্কিত হয়ে ইডেন এখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু তখনই ইডেন দেখতে পায় যে তার হাত পাও বাঁধা রয়েছে। কিছুক্ষণ পর
সেই বুড়ো লোকটা ইডেনের সামনে দাঁড়ায় এবং তাকে বলে, এই মহিলা আমার স্ত্রী, সে এখন জম্বি হয়ে গেছে। বুড়ো লোকটা আরো বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি তাকে কোনো মূল্যেই হারাতে চাই না। আমার স্ত্রী 1 সপ্তাহ ধরে না খেয়ে আছে, কিন্তু আজ তার খিদে মিটবে, কারণ আজ আমি তোমাকে তার খাবার বানাবো। এরপর বুড়ো লোকটা ইডেনকে কিছু ওষুধ দিয়ে বলল, এই ওষুধ খেয়ে নাও, এতে তোমার শরীর অবশ হয়ে যাবে এবং মরার সময় তুমি কোনো যন্ত্রণাই অনুভব করবে না। কিন্তু ইডেন স্পষ্টভাবে তা খেতে অস্বীকার করে এবং বুড়ো লোকটাকে বলল, তোমার স্ত্রী এভাবে বেঁচে থাকতে পারবে না, সে নিজেই মরতে চাইছে, তাই তোমার উচিত তোমার স্ত্রীকে মেরে ফেলে তাকে এই নরকের মতো জীবন থেকে মুক্তি দেওয়া। কিন্তু বুড়ো লোকটার মানসিক অবস্থা ঠিক ছিল না। সে ইডেনকে বলে, চুপচাপ ওষুধটা খেয়ে নাও, না হলে তোমাকে অজ্ঞান করার আমার কাছে আরো অনেক উপায় জানা আছে। ইডেন ওষুধ খেতে একেবারেই অস্বীকার করে। তখন বুড়ো লোকটা ইডেনকে অজ্ঞান করার জন্য তার যন্ত্রপাতি আনতে চলে যায়। এখানে ইডেন বুঝতে পারে, যদি এখনই কিছুই না করি তাহলে খুব শীঘ্রই আমাকে মেরে ফেলা হবে। তাই সে যেভাবেই পারে নিজেকে ছাড়িয়ে নেয় এবং দরজার পেছনে লুকিয়ে পড়ে। যখনই বুড়ো লোকটা ইডেনকে মারতে আসে তখন ইডেন খুব চালাকির সাথে তাকে ধরে তার নিজের স্ত্রীর কাছেই ঠেলে দেয়। এরপর বুড়ো লোকটার স্ত্রী তার উপরেই ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়াতে শুরু করে। ইডেন দুজনকে ভিতর থেকে দরজা বন্ধ করে চলে আসে। তারপর নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার নিজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। তখন ইভা ওয়াকিটকির মাধ্যমে জানায় যে আমার অ্যাপার্টমেন্টে একজন জম্বি চলে এসে পড়েছে। এটা শুনে ইডেন দ্রুত ইভাকে বাঁচাতে তার অ্যাপার্টমেন্টের দিকে ছুটতে থাকে। যখন ইডেন নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় যায় তখন সে সামনে ইভাকে দেখতে পায়। ইভা বারান্দায় আটকে পড়েছে এবং তার বের হওয়ার আর কোনো রাস্তাই নেই। ইডেন ইভাকে বাঁচানোর জন্য চাদর দিয়ে বানানো দড়ি ব্যবহার করে নিচে নামার চেষ্টা করে, কিন্তু নিচে পড়ে যায়। তখনই একটা জম্বি তার দিকে ছুটে আসে তাকে আক্রমণ করার জন্য। ইডেন নিজেকে বাঁচাতে শটগান তুলে সেই জম্বিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু গুলির শব্দ শুনে বিল্ডিং এর ভিতরে থাকা অনেক জম্বি সেদিকে ছুটে আসে এবং তারা ইডেনকে মারার জন্য তার উপর লাফাতে শুরু করে। ইডেন নিজেকে বাঁচাতে সোজা ইভার অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ায়। ইভাও উপর থেকে তার জন্য চাদরের দড়ি ছুড়ে দেয়। ইডেন সেই দড়ি ধরে উপরে উঠতে থাকে, কিন্তু তখনই একটা জম্বি সেই দড়ি ধরে ইডেনের পেছনে উঠতে শুরু করে। ইডেন বুদ্ধি করে একটা অ্যাপার্টমেন্টের বারান্দায় লাফ দেয় এবং দ্রুত ছুরি দিয়ে দড়িটা কেটে ফেলে। ফলে সেই জম্বি অনেকটা উঁচু থেকে নিচে পড়ে মারা যায়। তারপর ইভাও নিচে ইডেনের কাছে লাফিয়ে পড়ে। এখন দুজন একসাথে হয়ে গেছে। ইডেন ইভাকে বলে, এখানে থাকা নিরাপদ নয়, যদি আমরা এখানে থাকি তাহলে শীঘ্রই আমরাও জম্বি হয়ে যাব আর আমাদের ধরে তারা মেরে ফেলবে। এরপর দুজন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দুজনে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে যায় এবং জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। যখন তারা অ্যাপার্টমেন্টের দরজার কাছে পৌঁছায় তখন তারা বুদ্ধি করে দরজা খোলা রাখে, দরজার পিছনে লুকিয়ে থাকে। দরজা খুলতে কয়েকটা জম্বি তাদের না দেখে রাগের মাথায় অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে পড়ে। দুজনে সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে যায়। ইডেন অ্যাপার্টমেন্টের দরজা লক ভেঙে দেয় যাতে সেই জম্বিরা ভিতরে ঢুকেছিল তারা আর বাহিরে বেরিয়ে আসতে না পারে। এভাবেই তারা সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। কিন্তু রাস্তায় আরেকটা জম্বি ইডেনের উপর হামলা করে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াইও হয় এবং শেষে তারা সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। সেখানে ইভা সাহস করে সেই জম্বিকে মেরে ফেলে। এরপর দুজনে আবার নিজেদের অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে এবং পথে অনেক জম্বি মেরে তারা সামনে এগিয়ে যায়। ইডেন এখন নিজের অ্যাপার্টমেন্টের খুব কাছে চলে এসেছে। যখন তারা দুজনে অ্যাপার্টমেন্টে ঢোকার জন্য প্রস্তুতি ছিল ঠিক তখনই পেছন থেকে একটা খুব শক্তিশালী জম্বি চলে আসে। ইডেন নিজের জীবনের পরোয়া না করে ইভাকে অ্যাপার্টমেন্টের ভিতরে ঠেলে দেয় এবং নিজে সেই শক্তিশালী জম্বির সাথে লড়তে থাকে। কিছুক্ষণ পর ইডেন ভয়ে ঘাবড়ে যেয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে এবং দরজা লক করে দরজার সামনে আলমারি ঠেলে দেয় যাতে সেই জম্বি ভিতরে ঢুকতে না পারে। তারপর ইডেন ইভাকে বলে, আমার থেকে দূরে থাকো আর আমাকে মেরে ফেলো, কারণ আমি খুব শীঘ্রই জম্বি হয়ে যাব। শীঘ্রই আমি নিজের উপরে নিয়ন্ত্রণও হারিয়ে ফেলবো। আমি চাই না আমি জম্বি হয়ে তোমার কোনো ক্ষতি করে ফেলি, তাই তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু ইভা তা করতে অস্বীকার করে, কারণ ইডেন তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করেছিল। যখন ইভা ইডেনকে মারতে অস্বীকার করে তখন ইডেন বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে ইভাকে বলে, তুমি ভেন্টিলেশনের রাস্তা দিয়ে আমার প্রতিবেশীর বাড়িতে চলে যাও, সেখানে তুমি অনেক খাবার পাবে। আর লাফানোর আগে যখন ইডেন তার শার্ট খুলে নিজের শরীর চেক করতে থাকে তখন তার শরীরে কোনো কামড়ের দাগই দেখতে পায় না, অর্থাৎ তাকে সেই জম্বিটা কামড়ই দেয়নি। এটা দেখে তার আনন্দের কোনো সীমাই থাকে না। তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এখন তারা দুজনে একসাথে ঠিক করে যে জম্বি ভাইরাস পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা এই বিল্ডিং এ একসাথে বেঁচে থাকবে। মুভির শেষে টিভিতে দেখানো হয় যে সরকার এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এবং খুব শীঘ্রই পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যাবে। আর এইভাবেই এই মুভিটির গল্পটি শেষ
শেষ হয়। ধন্যবাদ সবাইকে।